Recording in progress. যেটা আজকে ডিএসসি ডিটিএ ডিএসসি এর অ্যানালাইসিসটা আমরা দেখব কিভাবে তুমি কার্ভগুলোকে অ্যানালাইসিস করতে পারো। এই জিনিসগুলো আমরা দেখব আজকে। এই জন্য ধরো কি কি চেঞ্জ হয়, এই চেঞ্জগুলো থেকে আমরা কি কি ইনফরমেশন পেতে পারি, কিভাবে টেম্পারেচারটাকে তুমি টেম্পারেচার এই পার্টটা হচ্ছে যে তোমার মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, এই জন্য যে এটা দিয়েই তোমার কাজে লাগবে। প্র্যাকটিক্যালি তুমি যখন করতে যাবা তখন এটা কাজে লাগবে। কাজে লাগবে মানে কি তুমি এই জিনিসটা জানবা। আচ্ছা, তো এখন আজকে কে বলবে রোল? এই তোমরা নতুন কেউ বলো। হ্যাঁ, নতুন কেউ বলবা? না বললে কি করব আমি? ক্লাসের পরে এই ক্লাস শেষ হলে, স্লাইড শেষ হলে প্রশ্ন করবো আমি, না পারলে জিরো পারফরমেন্স হবে। তোমরা কি পড়ে আসুনি? রোল 4। Yes sir. Yes sir. Yes sir. তুমি বলবা? জি স্যার। বলো। আচ্ছা, সো শোনো, অন্যরা ভালোভাবে খেয়াল করো। আমি কিন্তু স্লাইড একটা দুইটা স্লাইড শেষ হলে আমি কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করবো, যা বলতেছে তার উপরই। আনসার না পারলে তুমি তোমাদের পারফরমেন্স নোট করা হবে। তো স্যার, আমরা আগের দিনে দেখেছিলাম যে আমরা হচ্ছে বিভিন্ন রকমের ট্রান্সফরমেশনের যে ট্রানজিশন টেম্পারেচার গুলো আছে সেগুলোর উপর বেস করে আমরা মানে আইডেন্টিফিকেশন করার চেষ্টা করি। সো এখানে কমন ট্রানজিশন গুলোর কথা বলা হয়েছে মেল্টিং, ক্রিস্টালাইজেশন আর গ্লাস ট্রানজিশন। সো আমরা জানি যে মেল্টিং এর যে পিক গুলো সেগুলো এন্ডোথার্মিক হয়, ক্রিস্টালাইজেশন এক্সোথার্মিক হয়, আর গ্লাস ট্রানজিশনের ক্ষেত্রে একটা স্লাইট স্লোপ চেঞ্জ হয়। তো এইখানে একটা এক্সাম্পল দেখিয়েছে যেখানে একটা ডিটিএ কার্ভ আছে, গ্লাস সেরামিক স্যাম্পল, লিথিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড এবং সিলিকা। তো এইখানে ওই ইনিশিয়াল যে পয়েন্টটা, মানে প্রথমে যে স্ট্রেট লাইনটা আসছিল ওইখান থেকে একটা সাডেন ড্রপ আছে স্লোপে। তো ওইটাকে ওরা আইডেন্টিফাই করেছে অ্যাজ দ্য গ্লাস ট্রানজিশন টেম্পারেচার। তারপরে আমরা যে এক্সোথার্মিক পিকটা পেয়েছি সেটা হচ্ছে আমাদের ক্রিস্টালাইজেশন, এন্ড দেন ফার্দার ডাউন দ্য লাইন আমরা ফাইনালি যে একটা এন্ডোথার্মিক পিক দেখছি খুব শার্প, ওটা ওরা আইডেন্টিফাই করেছে অ্যাজ দ্য মেল্টিং টেম্পারেচার। সো ডিটি এর ক্ষেত্রে গ্লাস ট্রানজিশন টেম্পারেচারটা যেই পয়েন্টে আমরা ডিটারমাইন করব সেটা হচ্ছে যে আমাদের স্যাম্পল বেসলাইন থেকে যেখানে কার্ভটা ডিভিয়েট করে। সো আমরা আগের দিন দেখেছিলাম যে আমরা স্যাম্পল বেসলাইন অনেকভাবে ডিটারমাইন করতে পারি, অনেকগুলো ইন্টারপোলেশন মেথড ছিল। সো এই বেসলাইন থেকে যেই পয়েন্টে কার্ভটা ডিভিয়েট করবে সেখান থেকে সেটার উপর বেস করে আমরা গ্লাস ট্রানজিশনটা ডিটারমাইন করব। আর ডিএসসি কার্ভস যেহেতু লিনিয়ার না, ওই ক্ষেত্রে আমরা গ্লাস ট্রানজিশন টেম্পারেচার ডিটারমাইন করব সেই টেম্পারেচারে যেখানে এখানে হচ্ছে ইন্টারপোলেটেড স্যাম্পল বেসলাইন বলছে যে ইন্টারপোলেটেড স্যাম্পল বেসলাইন থেকে যেখানে কার্ভ ডিভিয়েট করছে সেটা, এবং ডিএসসি এর ক্ষেত্রে এই টেম্পারেচারটাকে বলা হচ্ছে অনসেট টেম্পারেচার। তাহলে আমরা এখান থেকে বেসিক্যালি যেটা দেখলাম যে মেল্টিং টেম্পারেচার। এখন দেখো এই জায়গাটায় যেখানে স্লোপ চেঞ্জ হচ্ছে, এখন এখানে একটা রেঞ্জ আছে। দেখো স্লোপ এখান থেকে চেঞ্জ হয়ে এখানে শেষ হলো। এখন কোন টেম্পারেচার থেকে তুমি গ্লাস ট্রানজিশন টেম্পারেচার বলবা? কারণ এখান থেকে এখানে একটা টেম্পারেচার রেঞ্জ চলে আসতেছে। সেই জন্য যেটা বলা হচ্ছে বেস লাইনের এখানে একটা ট্যানজেন্ট, আর এদিকে যে স্লোপ চেঞ্জ হলো এই দুইটা ট্যানজেন্ট যে ইন্টারসেকশন পয়েন্ট আসবে, এটা হচ্ছে তোমার গ্লাস ট্রানজিশন টেম্পারেচার। সিমিলারলি এটা নিয়ে ধরো কেউ কেউ বলে যে, যেমন এখানে দেখো এইগুলো অনসেট। হ্যাঁ, এগুলো হচ্ছে যে অনসেট বলা হয়, অনসেট টেম্পারেচার অফ ক্রিস্টালাইজেশন মেল্টিং এর। এটা হচ্ছে দেখো এটা কি, এটা হচ্ছে যে ক্রিস্টালাইজেশনের একটা পিক, ডিক্রিস্টালাইজেশনের। হ্যাঁ, বা ক্রিস্টালাইজেশনের এখানে তুমি দেখো এই যে এই জায়গাটাতে বেস লাইনের সাথে একটা ট্যানজেন্ট টানবা, আর এই যে পিকটা উঠে গেল এখান থেকে লাইন টেনে এসে টানবা, টেনে টানার পরে যে ইন্টারসেকশন পয়েন্ট, সেই ইন্টারসেকশন পয়েন্ট হচ্ছে যে ক্রিস্টালাইজেশন টেম্পারেচার। ঠিক সিমিলারলি কিভাবে যে মেল্টিং টেম্পারেচারটা তুমি কিভাবে ডিটারমিন করবা? তুমি যদি মেল্টিং টেম্পারেচার দেখো যে এখান থেকে, তার মানে এখানে দেখো এখানে একই জিনিস, এখানে লাইন টানবা, এখান থেকে পিক থেকে টান দিবা, এখানে দিয়ে ইন্টারসেকশন পয়েন্ট। এখানে এগুলো হচ্ছে যে এটা হচ্ছে মেল্টিং পয়েন্ট স্টার্ট এখানে, রিক্রিস্টালাইজেশন টেম্পারেচার স্টার্ট এখানে। অনেকে এটাকে রিক্রিস্টালাইজেশন টেম্পারেচার বলে। আরবার অনেকে করে কি, এই যে পিক যেটা আছে যেখানে রিক্রিস্টালাইজেশন ফিনিশ, এখানে মেল্টিং, এটা ইন্ডিকেট করে এখানে মেল্টিং ফিনিশ হয়ে গেছে। আর তোমরা জানো যে মেল্টিং এর একটা রেঞ্জ থাকে, তাই না? তো এই রেঞ্জ থাকলে, সেই রেঞ্জ যদি থাকে তাহলে এখানে এসে সে ফিনিশ হলো।
এবং কেন এটা রেঞ্জ থাকে সেটা আমরা পরে একটা দেখবো, এটা পরে আজকে স্লাইডে আছে যে এটা কেন স্ট্রেট না হয়ে একটু হয়ে যায়। আচ্ছা যাক, যখনই এটাকে অনেকে মেল্টিং টেম্পারেচার হিসেবে রিপোর্ট করে, সেই জন্য এই অনসেট অনসেট কথাটা বললে যেটা বোঝা যাবে যে এটা মেল্টিং স্টার্ট বোঝা যাবে, আর ক্রিস্টালাইজেশন স্টার্ট বোঝা যাবে। আর লাস্ট ট্রানজিশন টেম্পারেচার অলওয়েজ এখানে, যেখানে স্লোপ স্লোপ যেখানে স্টার্ট হয়েছে ওই পয়েন্টটাই। হ্যাঁ, তাহলে এখান থেকে তোমরা মেল্টিং টেম্পারেচার, তাহলে এরকম একটা কার্ভ যদি হয় তাহলে কোন পিকটি তোমরা এটা বুঝতে পারবা, তাই না? তাহলে তোমাদেরকে ইনফরমেশন দেওয়া থাকবে, ওখান থেকে কিছুই তুমি পাবা না, এই টেম্পারেচার গুলো দেওয়া থাকবে না, এরকম দেওয়া থাকবে যে উপরের দিকে এন্ডোথার্মিক, নিচের দিকে উপরের দিকে এক্সোথার্মিক, অথবা নিচে এক্সোথার্মিক, উপরের দিকে এন্ডোথার্মিক, এরকম একটা কার্ভ দিয়ে দিবে। এখান থেকে তারপর তোমাকে এই পয়েন্ট গুলো আইডেন্টিফাই করতে হবে। হ্যাঁ, বলো এবার। তো এখানে বলেছে যে যেই সকল ট্রানজিশন গুলো ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশন সাচ এস ক্রিস্টালাইজেশন, ওইটার যে টেম্পারেচার এবং মেল্টিং টেম্পারেচার এগুলো আমরা ডিফাইন করি ওই ইন্টারসেকশনে। আপনি যেটা বললেন যে আমরা ওই ম্যাক্সিমাম রাইজিং স্লোপ ওইখান থেকে একটা ট্যানজেন্ট টেনে, আর আমাদের যে ইনিশিয়াল যে লাইনটা ছিল স্যাম্পল বেস লাইন, ওইটা থেকে লাইন টেনে যেখানে ইন্টারসেক্ট করতেছে ওইটা দিয়ে আমরা এই টেম্পারেচার গুলো ডিটারমাইন করি। সো একটা সলিড যখন মেল্ট করে, লেটস একটা যখন সলিড একটা মেল্ট করে তখন স্যাম্পল মানে টেম্পারেচার যেটা টিএস, সেটা হচ্ছে মেল্টিং টেম্পারেচারে থাকে, এবং আমাদের রেফারেন্স টেম্পারেচার যেটা সেটা কন্টিনিউয়াসলি ইনক্রিজ করতে থাকবে উইথ হিটিং, উইচ মেক সেন্স, কারণ যখন সলিডটা মেল্ট করছে তখন লেটেন্ট হিট অ্যাবজর্ব করে ফেলতেছে, টেম্পারেচার বাড়তেছে না, বাট রেফারেন্সটার যেহেতু মানে কোনো রকমের ফেজ ট্রানজিশন হচ্ছে না, এই জন্য টেম্পারেচার বাড়তে থাকবে। সো এইখানে ওর একটা ডিফারেন্স দেখা যাচ্ছে যে টি হচ্ছে টিএস মাইনাস মানে স্যাম্পলের টেম্পারেচার মাইনাস রেফারেন্স টেম্পারেচার। সো যেহেতু আমাদের স্যাম্পল টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকতেছে, রেফারেন্সটা বাড়তেছে, এবং আমরা টিএস থেকে টিআর কে মাইনাস করতেছি, এই জন্য এই ডিফারেন্সটা আস্তে আস্তে ডিক্রিজ করতে থাকবে এবং বেস লাইন থেকে ডিভিয়েট করতে থাকবে যতক্ষণ পর্যন্ত মেল্টিং কমপ্লিট না হচ্ছে। সো তার মানে এই যে ডিফারেন্সটা ডেল্টা টি, এইটা যখন মিনিমাম রিচ করবে তখন আমরা বলবো যে মেল্টিং কমপ্লিট হয়েছে, বিকজ তখন আর এই মানে ডিভিয়েশনটা থাকবে না। তো সো এরপরে যেটা বলেছে সেটা হচ্ছে যে মেল্টিং পিকের যে টেম্পারেচার সেটা হচ্ছে মেল্টিং কমপ্লিশন হওয়ার মানে টেম্পারেচারটাকে রেপ্রেজেন্ট করে। সো ওই যে আমরা নিচের ফিগারটা দেখতে পাচ্ছি যেখানে একটা মেল্টিং পিক দেখাচ্ছে, সো এইখানে আমরা অনসেট টেম্পারেচার ধরেছিলাম যে ইনিশিয়াল ইন্টারসেকশন পয়েন্টটা মানে যেখানে মেল্টিং শুরু, আর এই পুরা পিকের নিচের যে ম্যাক্সিমাম পয়েন্টটা সেখানে ওরা বলছে যেটা মেল্টিং টেম্পারেচার কমপ্লিশনকে রেপ্রেজেন্ট করতেছে। সো এরপরে স্যাম্পল টেম্পারেচার আবার ইনক্রিজ করা শুরু করবে, বিকজ এই পয়েন্টে মেল্টিং কমপ্লিশন হয়ে গেছে, তার মানে লেটেন্ট হিট অ্যাবজর্পশন শেষ হয়ে গেছে। সো এই পয়েন্টের পরে স্যাম্পল আবার হিট অ্যাবজর্ব করে টেম্পারেচার বাড়া শুরু করবে। সো টেম্পারেচার ওই যে রেফারেন্স টেম্পারেচার যেমন বাড়তেছিল, স্যাম্পলের টেম্পারেচার বাড়া শুরু করবে। সো ক্যাচ আপ করার চেষ্টা করবে। Recording stopped. Recording in progress. স্যার স্লাইড শেয়ার বন্ধ হয়ে গেছে। স্লাইড শেয়ার বন্ধ হয়ে গেছে, দেখা যাচ্ছে? জি স্যার, এখন দেখা যাচ্ছে। বলো। তো ওইটাই বলছিলাম যে ওই ম্যাক্সিমাম পয়েন্টের পরে মেল্টিং শেষ, তো এখন আবার স্যাম্পল হিট অ্যাবজর্ব করা শুরু করবে এবং ওর টেম্পারেচার রেফারেন্সের সাথে সাথে বাড়া শুরু করবে। সো বাড়তে বাড়তে এটা, হ্যাঁ, এবং কার্ভটা মানে ওরা যেটা বলছে যে এক্সপোনেনশিয়ালি ইনক্রিজ করবে আফটার মেল্টিং ইজ কমপ্লিটেড। তো তারপরে স্যার এখানে জাস্ট কি, হ্যাঁ, এখন এখানে কোশ্চেন একটা করা হলো যে কেন এটা এক্সপেনশনালি ইনক্রিজ করবে, এটা কে বলতে পারবে? তুমি বলতে পারবা কেন এক্সপোনেনশিয়াল? আমি বলবো স্যার, রোল 1। রোল 1 বলবো স্যার। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? আমি আপনার কথা স্যার শুনতে পাচ্ছি না। হ্যালো স্যার, আপনার কথা শুনতে পাচ্ছি না। হ্যালো স্যার, অন্যরা কি স্যারের কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ, মোডে যাও। স্যার কি আছেন এখন? আরে বলো তো। ও Recording stopped. স্যার তো ডিসকানেক্টেড হয়ে গেলেন।
স্যার কি কানেক্ট করতে পেরেছেন? স্যার এখন কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। এই মাঝখানে আজকে নেটওয়ার্কের হচ্ছে কেন বারবার কেটে যাচ্ছে? Recording in progress. তো হ্যাঁ, স্যার যে আচ্ছা। কারণটা, এটা কি স্যার না, আমি বলবো? হ্যাঁ, বলো। অ্যাকচুয়ালি একটা স্যাম্পলে যখন টেম্পারেচার তার অ্যাম্বিয়েন্টের চেয়ে কম বা বেশি থাকে, তখন সে যে রেটে হিট হারায় বা পায় সেটা হচ্ছে তার তার অ্যাম্বিয়েন্টের সাথে টেম্পারেচার ডিফারেন্সের প্রপোর্শনাল। আবার তার যে যে হিট কন্টেন্ট, এই হিট কন্টেন্ট আবার এমসিপি ডেলটি টেম্পারেচারের সাথে প্রপোর্শনাল। ফলে ডিডিটি অফ এমসিপি ডেল ক্যাপিটাল টি ইজ ইকুয়াল টু কে টাইমস ক্যাপিটাল টি, মানে ক্যাপিটাল টি টেম্পারেচার ডিফারেন্স। আমরা যদি ইকুয়েশন একটা ফর্ম করি তবে আমরা দেখবো যে যে টেম্পারেচারের লগারিদমিক চেঞ্জ হয় টাইমের সাথে। ফলে আমরা যদি সেই ইকুয়েশনটাকে সলভ করি তাহলে আমরা দেখতে পাবো যে টেম্পারেচার টাইমের সাথে এক্সপোনেনশিয়ালি গ্রো করে। টি ইজ ইকুয়াল টু টি নট টাইমস এক্সপোনেনশিয়াল একটা পার্ট। আমরা যখন হিট এন্ড মাস ট্রান্সফার পড়েছি তখন লাম্প ক্যাপাসিটেন্স মডেলে এরকম এক্সপোনেনশিয়াল রাইজই দেখতে পেয়েছি। মূল কারণটা হচ্ছে হ্যাঁ, এটাই। মোট কথা তোমার আনসার শেষ হয়েছে? জি স্যার। এখন যেটা হচ্ছে মোট কথা, যেটা হচ্ছে যে ডেল্টা টির কথা আমি যদি ফিজিক্যালি বলতে যাই, সেটা হচ্ছে যে তুমি যখন এখান থেকে এটা এখানে তার সারা হিট অ্যাবজর্বটা বন্ধ করে দিচ্ছে, অর্থাৎ হিট আর অ্যাবজর্ব করছে না এই পয়েন্টে এসে, এখন কি করবে? গেইন করবে। কিন্তু অলরেডি তার টেম্পারেচার কিন্তু অনেক হাই হয়ে গেছে, অর্থাৎ ওইদিকে বেড়ে গেছে। তখন সে কি করবে? খুব দ্রুত গেইন করা শুরু করবে। যে র্যাপিড গেইন করলো তার মানে ডেল্টা টিটা র্যাপিডলি ডিক্রিজ করা শুরু করলো। এই যে এখানে এসে এসে দেখো, আসলে তো বেস টেম্পারেচার তো এইটা চলতেছে, কথাটা থাকবে এইটা। তাহলে যত কাছাকাছি আসবে তখন ডেল্টা টির ডিফারেন্সটা, গ্রেডিয়েন্টটা কমে যাবে। গ্রেডিয়েন্ট কমে যাওয়ার কারণে এবার দেখা যাবে যে আস্তে এটা তোমার এই স্লো হয়ে যাচ্ছে। তাহলে শুরু থেকে এক্সপোনেনশিয়ালি হয়ে শেষের দিকে এটা কি স্লো হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ফিজিক্যাল মিনিং আর কি। এটা কথা, শুরুর দিকে টেম্পারেচার ডিফারেন্সটা অনেক বেশি থাকবে, যেখানে পিক এই এন্ডোথার্মিক যেখানে স্টপ হয়ে গেল, আর অ্যাবজর্ব করছে না, তখন তো এবার স্যাম্পলের টেম্পারেচার কি হলো? গেইন করতে থাকে। এতক্ষণ কিন্তু স্যাম্পলের টেম্পারেচার গেইন হয়নি, কিন্তু রেফারেন্স টেম্পারেচার কিন্তু বেড়ে গেছে। রেফারেন্স টেম্পারেচার স্টিডিলি বাড়তেছে। রেফারেন্স টেম্পারেচার এবং স্যাম্পল টেম্পারেচারের মধ্যে, যেহেতু স্যাম্পল টেম্পারেচার এন্ডোথার্মিক হিট অ্যাবজর্ব করে ফেলছে, স্যাম্পল টেম্পারেচার বাড়েনি, এক জায়গায় ছিল। যখনই আর সে হিট অ্যাবজর্ব করছে না, তখন যে ডেলটিটা অনেক বেশি, তখন সে র্যাপিডলি হিট গেইন করা শুরু করে তোমার টেম্পারেচার বাড়া শুরু করবে। এই জন্য শুরুর দিকে ইনক্রিজিং রেটে বাড়বে, তারপর আস্তে আস্তে স্টেডি হয়ে যাবে। এখন আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে দেখো আইডিয়াল কেসে স্লোপটা হয়, যেটা বলা হচ্ছে আইডিয়াল কেসে শার্প থাকে, কিন্তু রিয়েল কেসে দেখা যাচ্ছে একটা স্লোপ আসে। আমরা কখনোই এরকম শার্প পিক পাই না। এর আগেও তোমাদেরকে ওই যে কার্ভটা আগের স্লাইডে দেখানো হলো, তোমরা দেখছো যেটা শার্প আসে। এখন এখানে আমার জানার বিষয় কেন এটা স্লোপ হয়, কেউ কি বলতে পারবা? সেটা ট্রান্সফরমেশন কাইনেটিক্স এর কারণে না, মানে আমি তো একেবারে ইকুইলিব্রিয়ামে ট্রান্সফরমেশনটা হচ্ছে না, আমার টেম্পারেচার একটু মানে হিট একটু বেড়ে যাচ্ছে না, তারপরে ওইটার ড্রাইভিং ফোর্সটা পাচ্ছে। আমরা তো ইকুইলিব্রিয়াম মেনটেন করার জন্য খুব স্যাম্পলের সাইজটা খুব ছোট নিয়েছি। আমরা ধরে নিয়েছি যে আমাদের টেম্পারেচার যেটা আছে সেটার সাথে ইকুইলিব্রিয়াম হিটিং হচ্ছে। ইকুইলিব্রিয়াম বলতে আমি বলতে চাচ্ছি যে স্যাম্পলের টেম্পারেচারটা স্যাম্পলের সারফেসে যায়, ইনসাইডেও তা একই। এই জন্য আমরা স্যাম্পল গুলো খুব ছোট নেই। একটু স্যার মেল্ট হতে কিছুটা টাইম লাগে। এখানে যেটা বলা হয়েছে, এখানে যেটা তোমাদের যে বইটা দেওয়া আছে সেখানে এই অ্যান্সারটা দেওয়া আছে। এটা দেওয়া হচ্ছিল যে বলা হচ্ছে যে তোমাদেরকে এর আগে একটা কথা বলেছিলাম যে এই স্যাম্পল টেম্পারেচার যেটা রিড করতেছে সেটা কি করতেছে? থার্মোকাপল না? জি স্যার। থার্মোকাপল কিনা? এই থার্মোকাপলটা কি স্যাম্পলের ভিতরে ঢোকানো আছে না স্যাম্পলের থেকে একটু ডিস্টেন্সে আছে? স্যাম্পলের ভেতরেই আছে, কিন্তু স্যাম্পল যে ঠিক এর গায়ে লেগে আছে তা না। মানে মেল্টটা যে
মেলটা যে এই একটু থার্মোকাপের গায়ে লেগে আছে তার কোনো গ্যারান্টি নেই, কিছুটা দূরে হ্যাঁ থাকতেও পারে। গায়ে লাগানো একটু গ্যাপে থাকে। এখন তারা যেটা বলতে চাইলো ওখানে বইতে, যে তারা রিজনটা বলতে চাইলো যে এই গ্যাপের কারণে তোমার এখানে স্লোপ ক্রিয়েট করবে। যদি তুমি যদি স্যাম্পলের এক্সাক্ট টেম্পারেচারটা মেজার করতে পারো, একদম স্যাম্পলের ভেতরে ঢুকিয়ে যদি টেম্পারেচার নিতে পারো, তাহলে দেখা যাবে তখন তুমি এরকম পিক, কাছাকাছি পিক এরকম পাবা। এই কথাটা বলি। এরপরে যেটা বলো এগুলা ওই যে টিসি যেটা এখানে যেটা বললো, এবার তোমার একই অবস্থা। টিসি এবং টিএম, টিজি, টিএম মানে মেল্টিং টেম্পারেচার, তারপর ক্রিস্টালাইজেশন টেম্পারেচার, এগুলা হচ্ছে ডিএসসির জন্য ডিটিএ তে যেভাবে করা হয় একইভাবে করা হবে, এই কথাটা বললো। এরপরে এটা কি তুমি বলবা না অন্য কেউ বলবে? আপনার কন্টিনিউ করবা? অন্য কেউ না বললে করতে পারি স্যার। আচ্ছা তুমি এটা করো, সুমিত অ্যাপ্লিকেশনটা বলবে তুমি। জি স্যার। তো হ্যাঁ এরপরে এনথালপি চেঞ্জ আমরা কিভাবে মেজার করব সেটা নিয়ে বলেছে। তো এনথালপি চেঞ্জ, যে কোনো ফেজ ট্রান্সফরমেশনের এনথালপি চেঞ্জ ডিরেক্টলি আমরা যেই করেসপন্ডিং যেই মানে ওই ট্রানজিশনটার যেই পিক কার্ভটা আছে সেটার পিক এরিয়া থেকে, ডিএসসি কার্ভের পিক এরিয়া থেকে মেজার করতে পারবো। সো ডিএসসি টা আমরা জানি যে আমরা প্লট করি অ্যাজ ডিএইচ ডিটি, এনথালপি ওভার টাইম পার মাস ইউনিট ভার্সেস, মানে এটা থাকে ওয়াই অ্যাক্সিসে, এটাকে আমি প্লট করি এগেইনস্ট দ্য স্যাম্পল টেম্পারেচার। সো এটা যদি হয় তাহলে টোটাল এনথালপি চেঞ্জ ডেল এইচ সেটা হবে আমাদের ওই পিক এরিয়া এপি এর প্রপোর্শনাল। সো এন্ড এগেইন এটা নরমালাইজ করতেছি মানে পার ইউনিট মাস। সো যেহেতু পার ইউনিট মাস, এই জন্য পার ইউনিট মাস এনথালপি যদি পিক এরিয়ার প্রপোর্শনাল মানে পিকের আন্ডারের এরিয়ার প্রপোর্শনাল হয়, তাহলে ইকুয়েশনটা দাঁড়ায় হচ্ছে ডেল এইচ বাই মাস প্রপোর্শনাল টু এপি, যেখানে এপি হচ্ছে পিক মানে পিকের আন্ডারে এরিয়া। সো আর কেসিটা হচ্ছে একটা মানে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, এখানে ওরা ওটাকে ক্যালিব্রেশন ফ্যাক্টর বেড়েছে, যেখানে মানে সিস্টেমের যে এক্সপেরিমেন্টাল কন্ডিশন এবং থার্মাল কন্ডাক্টিভিটি এগুলা মানে এগুলার যে বিভিন্ন টার্ম আছে এগুলো সব ওই একটা টার্মের মধ্যে ইনক্লুডেড, কেসির মধ্যে। আর আমরা আগের দিন পাওয়ার কম্পেনসেটেড ডিএসসি নিয়ে কথা বলেছিলাম। সো ওই পাওয়ার কম্পেনসেটেড ডিএসসি তে এই কেসি টার্মটা হচ্ছে টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু হিট ফ্লাক্স ডিএসসি যেটা সেখানে হচ্ছে কেসি টেম্পারেচার ডিপেন্ডেন্ট। এবং এটাকে আমাদের এমন একটা টেম্পারেচার মানে আমাদের ডিটারমাইন করতে হয় একটা টেম্পারেচার দ্যাট ইজ ক্লোজ টু দ্য পিক, যেটা আমরা মেজার করব। সো বেসিক্যালি আমরা যখন হিট ফ্লাক্স ডিএসসি করতেছি আমাদের বিভিন্ন ট্রানজিশনের জন্য বিভিন্ন রকমের ফেজ মানে বিভিন্ন রকমের পিক থাকবে। সো যদি আমি ওই পার্টিকুলার ট্রানজিশনের জন্য এনথালপি চেঞ্জ মেজার করতে চাই হিট ফ্লাক্স ডিএসসি তে, তাহলে ওইখানে আমার ডেল এইচ বাই ম্যাসটা ডিটারমাইন করার জন্য আমার এই কেসিটা জানা লাগবে। তো যেহেতু হিট ফ্লাক্স ডিএসসি তে কেসিটা টেম্পারেচার ডিপেন্ডেন্ট হবে, আমার ওই পিক মানে ওই পিকের কাছাকাছি কোনো একটা টেম্পারেচারের জন্য আমার এই কেসিটা এভালুয়েট করতে হবে, মানে ওই সিস্টেমের এই ক্যালিব্রেশন ফ্যাক্টর গুলো ডিটারমাইন করতে হবে। মানে এখানে যেটা হ্যাঁ মানে কেসিটা যেটা হচ্ছে যে টেম্পারেচার ডিপেন্ডেন্ট হবে ডিএসসি, হিট ফ্লাক্স ডিএসসির জন্য। তখন বলা হচ্ছে যে তুমি পিকের এখন কোন টেম্পারেচারে তুমি কেসি মেজার করবে, টেম্পারেচারের সাথে সাথে কেসি ভেরি করে যাচ্ছে, তখন বলা হচ্ছে যে তোমার পিকের কাছাকাছি ক্লোজ টেম্পারেচারে যে তুমি এটা করবা। তার মানে এখান থেকে এনথালপি চেঞ্জটা যেটা আসবে সেটা হচ্ছে যে পিক এরিয়া থেকে। তুমি ডিএসসি কার্ভে এর আগে দেখো পিক পেয়েছো, এরকম পিক পাও, এই যে পিক এরিয়া। এই জন্য বেসলাইনটা এর আগে আমরা দেখিয়েছিলাম ইম্পর্টেন্ট। এই বেসলাইনটা তুমি যদি ঠিকভাবে যদি না করতে পারো, এই যে এখানে পিক এরিয়া কোনটা, তাহলে তুমি এখানকার লাইন টানবা টেনে, এই যে পিক এরিয়া এটা হচ্ছে যে ক্রিস্টালাইজেশনের জন্য এনথালপি চেঞ্জ, এটা হচ্ছে যে মেল্টিং পিক, এটা মেল্টিং এর জন্য এনথালপি চেঞ্জ, এই জিনিসগুলা। তো এইভাবে এখানে আমরা এনথালপি, এটা হচ্ছে মোস্ট একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন যেটা ডিএসসি থেকে আমরা এনথালপি চেঞ্জটা মেজার করতে পারি। এটা পরে আমরা হিট ক্যাপাসিটিও মেজার করতে পারবো। ক্যালিব্রেশন, এটা পড়ো, ক্যালিব্রেশন অফ টেম্পারেচার এন্ড এনথালপি চেঞ্জ। তো এখানে বলেছে যে আমাদের ফ্রিকোয়েন্টলি ক্যালিব্রেশন করা লাগবে স্ট্যান্ডার্ড মেটেরিয়ালের এগেইনস্টে। সো স্ট্যান্ডার্ড মেটেরিয়াল আমরা কিভাবে সিলেক্ট করি, সেটা সিলেক্ট করি বেসড অন ওদের খুব ওয়েল ক্যারেক্টারাইজড মেল্টিং টেম্পারেচার এবং এনথালপি চেঞ্জ। সো বেসিক্যালি আমরা মানে মেল্টিং এর এনথালপি চেঞ্জ উইচ ইজ অলসো লেটেন্ট হিট। সো যেসব মেটেরিয়ালের মেল্টিং টেম্পারেচার এবং এনথালপি চেঞ্জের খুব স্ট্যান্ডার্ড রিপোর্টেড ডেটা আছে এবং এটা আমরা রিলায়েবলি মানে ডিপেন্ড করতে পারি এই দুইটা ভ্যালুর উপর, সেগুলোর রেসপেক্টে আমরা আমাদের ডিভাইস গুলাকে মানে মেজারমেন্ট গুলাকে ক্যালিব্রেট করি। সো ইট ইজ ইম্পর্টেন্ট, এখানে তারপর বলেছে যে it is important to calibrate measurements of temperature and enthalpy change by selecting a proper standard material, যেটার জন্য মেল্টিং টেম্পারেচারটা
আমাদের যেই স্যাম্পলটা আমরা এক্সামিন করব সেটার মেল্টিং টেম্পারেচার রেঞ্জের মধ্যে পড়ে। সো আমরা আমাদের স্যাম্পলের উপর টেস্ট রান করার আগে আমাদের ইনস্ট্রুমেন্ট ক্যালিব্রেটেড আছে না কিনা বা মেজারমেন্ট ক্যালিব্রেট আছে না কিনা এটা বোঝার জন্য ওই যেই টার্গেট স্যাম্পলটার আমরা এক্সপেক্টেড যে মেল্টিং মানে যে রেঞ্জের উপর আমরা এক্সপেক্ট করতেছি যে আমাদের টার্গেট স্যাম্পল মেল্ট করবে সেই রেঞ্জের মধ্যে মানে মেল্টিং টেম্পারেচার আছে এরকম কোন একটা স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়াল সিলেক্ট করতে হবে। সো এখানে যেমন অনেকগুলো স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়ালের এক্সাম্পল দিয়েছে, বাইফেনিল, বেনজিল, ইন্ডিয়াম, টিন, লেড, জিঙ্ক, অ্যালুমিনিয়াম, এবং এদের সবার বিভিন্ন রকমের মেল্টিং টেম্পারেচার আছে। একটার 68°C, ওয়ারাজ অ্যালুমিনিয়ামের অলমোস্ট 660°C উপরে। সো আমাদের এই কোন স্ট্যান্ডার্ড আমরা ইউজ করবো এটা ডিপেন্ড করবে হচ্ছে আমাদের টার্গেট যে ম্যাটেরিয়ালটা আমরা ক্যারেক্টারাইজ করতেছি সেটার এক্সপেক্টেড মেল্টিং টেম্পারেচার রেঞ্জ মানে কোন রেঞ্জের মধ্যে। মানে এখানে যেটা হচ্ছে যে তোমার এটা করা হচ্ছে, তুমি ধরো যেটা যদি মেজার না করো, ক্যালিব্রেশন যদি না করো, তাহলে ওইটা টেম্পারেচার তুমি যেটা পাবা, ধরো মেল্টিং টেম্পারেচার, ক্রিস্টালাইজেশন টেম্পারেচার, গ্লাস ট্রানজিশন টেম্পারেচার, অথবা এনথালপি চেঞ্জ, ক্রিস্টালাইজেশন, মেল্টিং, এইগুলা যে ডেটাগুলো পাবা এগুলো ঠিক আসছে কিনা সেটা তুমি কিভাবে বুঝবা? সেই জন্য ওয়েল নোন স্ট্যান্ডার্ড স্যাম্পল থাকে অনেকগুলো, এই স্যাম্পল গুলার তোমার কি করতে হয়, ক্যালিব্রেশন করতে হয়। যেমন এখানে এখন এবং এই কোন এখানে অনেকগুলো দেওয়া আছে, এখন তুমি কোনটা করবা এটা ডিপেন্ড করবে যে তুমি যে স্যাম্পল করতেছো তার মেল্টিং রেঞ্জটা তোমার এক্সাক্ট না থাকলেও তোমার তুমি যে মেটেরিয়াল করতেছো সেই মেটেরিয়াল মেল্টিং রেঞ্জটা তোমার জানা থাকে, তাতে কাছাকাছি তুমি ক্লোজ একটা তুমি এখান থেকে তুমি নিবা, চুজ করবা। তুমি যদি ধরো জিঙ্ক করো, চুজ করো, তাহলে তুমি যখন জিঙ্ক দিয়ে রান করাবা, শুধু জিঙ্ক দিয়ে, পিওর জিঙ্ক দিয়ে যখন তুমি টেস্ট রান করাবা, তখন তুমি দেখবা যে তার মেল্টিং পিকটা 419.53 তে আসছে কিনা। এবং তুমি যখন মেল্টিং পিক এরিয়া থেকে এনথালপি ক্যালকুলেশন করবা, এনথালপি চেঞ্জ ক্যালকুলেশন করবা, তখন তখন এটা 108 আসছে কিনা। যদি এসে থাকে তাহলে তো ঠিক আছে, আর যদি না এসে থাকে তখন তুমি সেটা নোট করে নিবা, এটা তুমি তখন ক্যালিব্রেশনে তুমি এটা নিয়ে আসবা যে এখানে এত চেঞ্জ আসছে, তখন তুমি তোমার মেজারমেন্টের সময় তুমি এটাকে মাথায় রাখতে হবে। এই জন্য এখানে ক্যালিব্রেশনটা ইম্পর্টেন্ট। আর এরপরে এটা আচ্ছা শোনো, এই পর্যন্ত যা বললাম তোমরা সবাই কি বুঝছো? এই পর্যন্ত আমরা কি পড়ছি স্লাইড গুলাতে, যে ট্রানজিশন টেম্পারেচার গুলো পড়ছি, হ্যাঁ, তারপর পড়লাম হচ্ছে যে এখানে যেটা হচ্ছে যে এই ট্রানজিশন গুলা কিভাবে হচ্ছে ডেল্টা টের, অর্থাৎ এই যে কার্ভ গুলো কিভাবে জেনারেট করছে, এবং এটা পরবর্তী মেল্টিং এর পরে কার্ভের ইয়াটা এক্সপোনেনশিয়ালি ইনক্রিজ করে টেম্পারেচারটা। তারপর হচ্ছে এটা স্ট্রেট না হয়ে বা এটা শার্প না হয়ে এটা স্লোপ হয় কেন, এই জিনিসগুলো জানলাম। হ্যাঁ, এবং এনথালপি চেঞ্জ কিভাবে মেজার করা হয়, যে তুমি যার যে ট্রানজিশনের এনথালপি চেঞ্জ তুমি করবা সেই ট্রানজিশনে তুমি পিক এরিয়া তুমি মেজার করবা, পিক এরিয়া থেকে তুমি এই এনথালপি চেঞ্জ মেজার করতে পারো। এই জিনিসগুলো আমরা পড়লাম, তাই না? এই তোমরা বুঝছো সবাই? কথা বলো অন্যরা। জি স্যার, বুঝা গেছে। হ্যাঁ বুঝেছি স্যার। বুঝছো? জি স্যার। তাহলে বুঝছো তো? তাহলে দুই একজনকে জিজ্ঞাসা করি দেখি। হ্যাঁ, রোল 12 আছে, রোল 12 তো আছো, কিন্তু 12 রোল 12। ইয়েস স্যার। হ্যাঁ, আমরা ডিএসসি কার্ভ থেকে কি কি আমরা যে এই আজকের ক্লাসে কি কি ট্রানজিশন টেম্পারেচার ডিসকাস করছিলাম, আমার প্রশ্নটা বুঝেছো? না স্যার। আমরা আজকের ক্লাসে যে ডিসকাস করলাম, আমরা একটা প্রথম স্লাইডে একটা কার্ভ দেখিয়েছিলাম, সেখান থেকে ট্রানজিশন টেম্পারেচার কিছু ট্রানজিশনের কথা ডিসকাস করছিলাম, সেই ট্রানজিশন টার্ম গুলা কি? ট্রানজিশন কেন তুমি ক্লাসে নাই? জি স্যার ছিল। থাকলে কেন বলতে পারবে না? এটা তো মাত্র বলা হলো, কতবার রিপিট করলাম আমরা। হ্যাঁ, কি বলো? রোল 45, রোল 45 শুনছো? জি স্যার, হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার, শুনতে পাচ্ছি। আমার প্রশ্নটা কি তুমি শুনেছো? জি স্যার, শুনেছি। তুমি বলতে পারবা? স্যার, যে গ্লাস ট্রানজিশন, ক্রিস্টাল মেল্টিং। হ্যাঁ, ক্রিস্টাল স্যার, ক্রিস্টালাইজেশন, ক্রিস্টাল মেল্টিং। ক্রিস্টালাইজেশন, ক্রিস্টাল মেল্টিং,
মানে মেল্টিং, এই তো? জি স্যার আচ্ছা, তুমি গ্লাস ট্রানজিশন কেমনে বুঝবা, কিভাবে বুঝবা গ্লাস ট্রানজিশন? স্যার স্লোপ চেঞ্জের জন্য স্যার। স্লোপ চেঞ্জে, হ্যাঁ জি স্যার। স্লোপ চেঞ্জে বুঝবা। রোল 31 আসো, রোল 31। জি স্যার আছি। আচ্ছা আচ্ছা, একটা 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 ডিএসসি কার্ভে একটা পিক, এটা এটা কি ক্রিস্টালাইজেশন পিক না মেল্টিং পিক, এটা তুমি কিভাবে বুঝবা? স্যার আরেকবার বলবেন। একটা ডিএসসি কার্ভে বা ডিটিএ কার্ভে একটা পিক, এটা ক্রিস্টালাইজেশন টেম্পারেচার, ক্রিস্টালাইজেশনের জন্য এটা হচ্ছে এই পিকটা, আর একটা মেল্টিং এর জন্য হচ্ছে, এটা তুমি কিভাবে আইডেন্টিফাই করবা? স্যার মেল্টিংটা স্যার এন্ডোথার্মিক হবে। স্যার শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। ক্রিস্টালাইজেশন নাকি আমি স্যার কথা মেল্টিং হচ্ছে এন্ডোথার্মিক হবে, আর ক্রিস্টালাইজেশনের সময় স্যার এক্সোথার্মিক পিক হবে। আচ্ছা ঠিক আছে। রোল 24 আছে না? রোল 24। ইয়েস স্যার। আচ্ছা তুমি বলো যে ওই যে আমরা দেখলাম পিকে, পিকে এই যে পিকটা যে এখানে এটা এক্সপোনেনশিয়ালি এখানে যখন মেল্টিংটা পিকে পৌঁছলো বা মেল্টিং বলো, হ্যাঁ এখানে মেল্টিং বলো, পিকে পৌঁছলো, এরপরে যে এই যে ইনক্রিজটা যে এক্সপোনেনশিয়াল হচ্ছে, এটা কেন হচ্ছে এক্সপোনেনশিয়াল? স্যার কোশ্চেনটা বুঝি নাই। তুমি আমার কার্সরটা যে মুভ করতেছে দেখছো? হ্যালো, জি স্যার, জি স্যার দেখতে পাচ্ছি। এখানে এটা কেন এক্সপোনেনশিয়ালি ইনক্রিজ করছে? এটা এটা এরকম স্ট্রেট করতে পারতো, তো লিনিয়ার করতে পারতো, কিন্তু লিনিয়ার না করে এটা এক্সপোনেনশিয়াল কেন করছে? এই চেঞ্জটা এক্সপোনেনশিয়াল কেন চেঞ্জ হচ্ছে? হ্যাঁ স্যার এক্সপোনেনশিয়াল কেন হচ্ছে? হ্যাঁ পারতেছো না? স্যার এক্সপোনেনশিয়াল ইনক্রিজ করার কারণ হচ্ছে স্যার টেম্পারেচার গ্রেডিয়েন্টটা স্যার লগারিদমিকলি ডিপেন্ড করে আর কি স্যাম্পলের টেম্পারেচারের উপর, এই জন্য। আর একটু ক্লিয়ার করো, সহজ ভাষায় বলো। মানে স্যার স্যাম্পলের টেম্পারেচারের উপর স্যার এটা লগারিদমিক ভাবে ডিপেন্ড করে, এছাড়া তো স্যার আর। রোল 13। রোল 13, রোল 13 শুনতে পাচ্ছ? রেসপন্স নাই। রোল 16। রোল 16 আছো? জি স্যার। আচ্ছা তুমি বলো দেখি, এই যে কাজ ছবিটা দেখতেছো না, এখানে এটা আইডিয়াল কেসে এটা শার্প হওয়ার কথা, এটা স্লোপ আসছে, কেন আসছে স্লোপটা? আমরা ডিসকাস করেছিলাম ক্লাস। পারবা না? স্যার এখানে স্লোপ এসেছে থার্মোকাপল দিয়ে মেজারমেন্ট করার পরে। থার্মোকাপল দিয়ে মেজারমেন্ট করার কারণে আর কি স্লোপ এসেছে। রোল 37 আছে? রোল 37? রোল 37। আচ্ছা তুমি বলো দেখি, এই যে এনথালপি চেঞ্জ তুমি কিভাবে একটা ডিএসসি কাপ থেকে মেজার করতে পারবা? স্যার শোনা যাচ্ছে না, একটু আরেকবার বললে হবে। এনথালপি চেঞ্জ, একটা ডিএসসি তোমার স্যাম্পলে একটা ডিএসসি টেস্ট করলা, করার পর তুমি একটা ডিএসসি কার্ভ পেলা, সেখান থেকে মেল্টিং এর এনথালপি চেঞ্জটা কিভাবে তুমি বের করবা? স্যার এটা স্যার খুব সম্ভবত স্যার পিকের নিচের এরিয়া মেজার করলে পাওয়া যাবে। পিক এরিয়া মেজার করে, তাই তো? জি আচ্ছা ঠিক আছে। তোমার রোল নাম্বার কত না ভুলে গেলাম আবার। স্যার 37। 37।
ঠিক আছে, এই সুমিত এটা শুরু করো অ্যাপ্লিকেশনটা। এরপরে খেয়াল করবো, আমাদের আমি কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করবো। এরপরে আমাদের যে কথাটা বলা হচ্ছে হিট ক্যাপাসিটি মেজারমেন্ট। আমরা হ্যাঁ। গ্লাস ট্রানজিশনের পরেও দেখি এবং মেল্টিং বা ক্রিস্টালাইজেশন হয়ে যাওয়ার পরেও দেখি যে বেস লাইনটা কিছুটা শিফট করে যায়। এই বেস লাইনটা শিফট করে যাওয়ার কারণ হচ্ছে হিট ক্যাপাসিটির চেঞ্জ। আবার আমরা খালি প্যানের জায়গায় যদি প্যানের স্যাম্পল দিয়ে হিট করি তাহলেও কিন্তু আমরা দেখবো যে এই ডিএসসি বা ডিটিএ কার্ভটা শিফট করে, এবং এই শিফটটাও কিন্তু এই যে ম্যাটেরিয়াল যে হিট ক্যাপাসিটি, এই হিট ক্যাপাসিটির জন্যই চেঞ্জ হয়। তো আমরা যদি একটা ম্যাটেরিয়ালের কথা চিন্তা করি, একটা কনস্ট্যান্ট মাস ম্যাটেরিয়াল, তবে সেক্ষেত্রে সেক্ষেত্রে আমরা সেক্ষেত্রে আমরা ডিএসসি বা ডিটিএ কার্ভ থেকে, ডিএসসি এর কথা এখানে বলা হচ্ছে, কার্ভ থেকে আমরা পেন অনলি ভার্সেস পেন প্লাস স্যাম্পল, এই যে শিফট হলো সেই শিফটের হাইটটা আমরা কার্ভ থেকে মেজার করতে পারি। সেই সেই হাইটটা হচ্ছে হিটিং রেট টাইমস স্যাম্পলের স্পেসিফিক হিট টাইমস একটা ক্যালিব্রেশন ফ্যাক্টর তার সমান। আমরা তো জানি যে স্পেসিফিক হিটের ডেফিনেশন হচ্ছে এনথালপি চেঞ্জ উইথ টেম্পারেচার এট কনস্ট্যান্ট প্রেসার। আর আমরা জেনে গেলাম যে স্মল এইচ মানে যেটা হচ্ছে এই হাইট, এই ডিসপ্লেসমেন্টটা হলো আমি যখন স্যাম্পল যখন আমি এই প্যানে অ্যাড করলাম তখন এই ডিএসসি কার্ভ যে শিফট, সেটা হচ্ছে, আমি আবারও বলছি, যে একটা ক্যালিব্রেশন ফ্যাক্টর বি টাইম হিটিং রেট বিটা টাইমস স্পেসিফিক হিট। তো আমি যে কথা বললাম সেটা কিন্তু একটা নির্দিষ্ট স্যাম্পলের জন্য সত্য, মানে স্যাম্পলের মাস চেঞ্জ হয়ে যাবে না। এই হাইটটা অ্যাকচুয়ালি আমি ক্যালকুলেট করার সময় এনথালপিটাকে মাস দিয়ে ডিভাইড করে নিয়েছি কিনা সেটা ভাবার খুব একটা দরকার নেই, কারণ আমাদের ক্যালিব্রেশন ফ্যাক্টর এই ব্যাপারটা ইনক্লুডেড হয়ে যাচ্ছে। কিন্তু হাইট বলতে ওরা যেটা দেখে ছবিতে এই যে হাইটটার কথা বলছে, এই হাইটের, জি স্যার, এই হাইটটার কথাই বলা হচ্ছে। তো এখন আমরা যদি এই ফর্ম দিয়ে সরাসরি স্পেসিফিক হিট মেজার করতে চাই তাহলে আমাদের একটা ঝামেলা হবে। ঝামেলাটা হচ্ছে যে আমরা হিটিং রেট জানলেও আমরা কিন্তু সেই ক্যালিব্রেশন ফ্যাক্টরটা জানি না। আমরা যেহেতু এখন ক্যালিব্রেশন ফ্যাক্টরটা জানি না, সেহেতু আমাদের সেই ক্যালিব্রেশন ফ্যাক্টরটা বের করতে হবে। আমাদের সেই ক্যালিব্রেশন ফ্যাক্টরটা বের করার জন্য আমরা একটা স্ট্যান্ডার্ড স্যাম্পল নেব, যেই স্ট্যান্ডার্ড স্যাম্পলের মাস হবে আমি যে স্যাম্পলটা নিয়েছি তার চেয়ে ভিন্ন। সেক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়ালি ক্যালিব্রেশন ফ্যাক্টর থেকে মাসের ফ্যাক্টরটা বেরিয়ে আসবে। সুতরাং সেক্ষেত্রে আমি বলতে পারি যে এই যে হাইটটা হবে, সে হাইটটা হবে মাস টাইমস স্পেসিফিক হিট টাইমস হিটিং রেট টাইমস ক্যালিব্রেশন ফ্যাক্টর। তো এখন আমি এই কথা বলতে পারি যে স্ট্যান্ডার্ড আর স্যাম্পল দুটোর ক্ষেত্রে কিন্তু আমি হিটিং রেট আমাকে সমান রাখতে হবে, এবং ক্যালিব্রেশন ফ্যাক্টরও দুই ক্ষেত্রেই সমান। ফলে আমরা যেটা দেখতে পাবো যে এইচ মানে এই হাইট ডিভাইডেড বাই মাস এন্ড স্পেসিফিক হিট, এইচ ডিভাইডেড বাই এমসিপি, এটা স্ট্যান্ডার্ড এবং রেফারেন্স দুটোর ক্ষেত্রে সমান। আমরা দুটোর ক্ষেত্রে হাইট কিভাবে মেজার করবো সেটা আমরা ছবিতেই দেখতে পাচ্ছি। আমাদের মোটামুটি যে টেম্পারেচার রেঞ্জে আমরা স্পেসিফিক হিট পাচ্ছি সেরকম টেম্পারেচার রেঞ্জের একটা মোটামুটি ডিএইচ বাই ডিটি কার্ভের ফ্ল্যাট পোর্শনে আমাকে এই দুটো হাইট মেজার করতে হবে। এখন যেহেতু এইচ বাই এমসিপি এটা স্যাম্পলের ক্ষেত্রে যা, রেফারেন্সের ক্ষেত্রেও তাই, সুতরাং আমরা এটাকে একটু অ্যাডজাস্ট করি এই ফর্মে নিয়ে আসতে পারি যে সিপি ইজ ইকুয়াল টু সিপিএস ইন্টু এইচ এম এস ডিভাইডেড বাই এইচ স্মল এস এম। এখানে এম এস এইচ এস সিপিএস এগুলো দিয়ে বোঝানো হচ্ছে মাস, কার্ভ হাইট আর স্পেসিফিক হিট স্যাম্পলের। এখন আমি কিন্তু স্যাম্পলের কিন্তু আমার স্পেসিফিক হিট আমার ভালো করেই জানা আছে। আমি স্যাম্পলের মাস জানি, স্ট্যান্ডার্ডের মাসও জানি, আর হাইড্রোটা আমি কার্ভ থেকে পাবো। এখানে কিন্তু আমার সেই আননোন বি ফ্যাক্টরটা নেই, আর হিটিং রেটও সমান। সুতরাং আমরা সিপির যে ফর্মুলাটা রয়েছে সেই ফর্মুলা দিয়ে আমরা বিটা এবং বি কে ক্যান্সেল আউট করে সহজেই জাস্ট ম্যাথের নাম্বার গুলো বসিয়ে আমরা স্পেসিফিক হিট বের করে আনতে পারি। তো স্পেসিফিক হিট কে আমরা এখানে যদিও হিট ক্যাপাসিটি বলা হচ্ছে, অ্যাকচুয়ালি হিট ক্যাপাসিটি বলতে কিন্তু অ্যাকচুয়ালি হিট ক্যাপাসিটির যে মোলার ফর্ম বা মাস ফর্ম সেটাকে আমরা যদি অ্যাকচুয়ালি মাস দিয়ে ভাগ করি তাহলেই কিন্তু আমরা স্পেসিফিক হিট পাই। তো এখানে যে হিট ক্যাপাসিটির কথা বলা হয়েছে সেটা আসলে কিন্তু
কনস্ট্যান্ট না, এটা কিন্তু টেম্পারেচার একটা ফাংশন। এবং যখন থার্মাল ইভেন্ট অকার করে তখন সেই টেম্পারেচার রেঞ্জের মধ্যেও কিন্তু এটা চেঞ্জ হতে পারে। যেমন আমরা যে এ বি নাম্বার ছবিতেই আমরা দেখি না কেন, এখানে যে আমরা বলছি যে দুটো এইচ এর রেশিও, একটা হচ্ছে স্যাম্পল আর স্ট্যান্ডার্ড, এর দুটো রেশিও যে সমান অলওয়েজ যেটা কনস্ট্যান্ট থাকবে এই রেশিওটা, তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। আর 3 নাম্বার ক্ষেত্রে সিতে কিন্তু একটা খুব চমৎকার উদাহরণ আছে। সলিড থেকে যখন এটা মেল্ট হয়ে যায়, মেল্টিং তো অবশ্যই এন্ডোথার্মিক রিঅ্যাকশন হিটিং এর ক্ষেত্রে, সলিড থেকে যখন লিকুইডে চেঞ্জ হয়ে যায় তখন কিন্তু অ্যাকচুয়ালি এই স্যাম্পলের স্টেট চেঞ্জ হবার জন্য দুই ক্ষেত্রে কিন্তু সিপি, স্পেসিফিক হিট বা হিট ক্যাপাসিটি যেটাই বল না কেন, সেটা ডিফারেন্ট। তো এখন এটা অবশ্যই থার্মাল ইভেন্ট অকার করলে যে চেঞ্জটা হয় সেটা তো খুব সহজেই দেখতে পাচ্ছি, কিন্তু থার্মাল ইভেন্ট অকার না করলেও কিন্তু আমরা দেখতে পাই যে অ্যাকচুয়ালি যেখানে আমরা বলছি কার্গুলো স্ট্রেট, সেখানে কিন্তু কার্গুলো অ্যাবসলিউটলি ফ্ল্যাট নয়, এখানে কিন্তু আমাদের স্পেসিফিক হিটটা চেঞ্জ হয়। আমি যেহেতু মাস নিয়ে কাজ করছি, সুতরাং আমরা সিপির ফর্মুলা দিয়ে যেটা পাচ্ছি সেটা আমরা বলতে পারি যে মাস হিট ক্যাপাসিটি বা মাস স্পেসিফিক হিট, মানে জুল পার কেজি পার কেলভিন আমাদের এই ইউনিটে রেজাল্টটা আসবে। আচ্ছা, তো এখানে যেটা এক কথা যেটা হচ্ছে যে আমি সংক্ষেপে তোমাদেরকে যেটা বলি ও বিস্তারিত বললো, আমরা হিট ক্যাপাসিটি মেজার করতে পারি, তুমি ডিরেক্টলি এরকম হিট ক্যাপাসিটি মেজার করতে পারো। সেক্ষেত্রে তোমার এই বি ভ্যালুটা জানা থাকা লাগবে, অনেক সময় এটা জানাটা ডিফিকাল্ট। এটাকে অ্যাভয়েড করার জন্য তুমি তোমার স্যাম্পলের সাথে একটা স্ট্যান্ডার্ড স্যাম্পল যেটার হিট ক্যাপাসিটি জানা থাকবে, যে টেম্পারেচারে তুমি আচ্ছা হিট ক্যাপাসিটি জানা থাকবে, এবং তার এই যদি হিট ক্যাপাসিটি জানা থাকে বাকি যে জিনিসগুলো আছে সেগুলো তুমি এই ফিগার থেকে পেয়ে যাবা। এই যে স্ট্যান্ডার্ড স্যাম্পলের জন্য এইচএস ভ্যালুটা এখান থেকে তুমি পাচ্ছ, তারপর ম্যাস কতটুকু তুমি নিয়েছো মাস সেটা তোমার জানা আছে, আর এইচ যেটা তুমি এখান থেকে জানছো, তারপর এম যেটা তুমি যতটুকু মেজার নিয়েছো, আলটিমেটলি তোমার স্যাম্পলের সিপিটা তুমি পেয়ে গেলা। এবং এখানে যে লাস্টের যে ফিগারটা বললো এটা বললো যে এই টেম্পারেচারের উপর হিট ক্যাপাসিটি ডিপেন্ড করে। বিশেষ করে ট্রানজিশন যদি হয়ে যায় এক স্টেট থেকে আরেক সলিড থেকে লিকুইডে চলে যায়, তখন দেখা যাবে যে হিট ক্যাপাসিটি তোমার চেঞ্জ হয়ে যায়। এখানে এই জিনিসটাই তুলে ধরলো। এরপর এটা বললো ডিটারমিনেশন অফ ফেজ ট্রান্সফরমেশন এন্ড ফেজ ডায়াগ্রাম। তো আমরা যদিও ফার্স্ট, সেকেন্ড বা থার্ড অর্ডার ট্রানজিশন সম্পর্কে জানি, আমরা মোটামুটি জেনে রাখি যে মেল্টিং, ক্রিস্টালাইজেশন যেগুলোতে ল্যাটেন্ট হিট বেরিয়ে যাবে, অ্যাবজর্ব হয়, সেগুলো ফার্স্ট অর্ডার ট্রানজিশন। ডিটি এবং ডিএসসি যে এগুলোর প্রতি সেন্সিটিভ সেগুলো তো আর বলার কোনো অপেক্ষাই রাখে না। এবং তারা সলিড স্টেট ফেজ ট্রান্সফরমেশন হতে পারে একটা ওয়াইড টেম্পারেচার রেঞ্জ। যেমন বাম দিকের ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি যে কার্বন টেট্রাক্লোরাইড যখন মনোক্লিনিক রম্বোহেড্রাল কিউবিক লিকুইড এবার ট্রানজিশন হচ্ছে এক ক্রিস্টাল স্ট্রাকচার থেকে অন্য ক্রিস্টাল স্ট্রাকচার, তখন কিন্তু আমরা শার্প এন্ডোথার্মিক পিক দেখতে পাচ্ছি, যদিও এখানে স্পেসিফিক হিটের খুব একটা চেঞ্জ নেই। এবং ডান দিকের যে ছবিটা এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। এখানে অ্যাকচুয়ালি একটা কুলিং করা হচ্ছে, এবং ডান দিকে যখন আমরা ফেজ ডায়াগ্রাম, বাইনারি ইউটেকটিক ফেজ ডায়াগ্রামে ডান দিকে গেলে মোল ফ্র্যাকশন বাড়ে, কিন্তু আমরা যখন ডিএসসি বা ডিটিএ কারগুলো রিপ্রেজেন্ট করব তখন আমরা ধরে নেব যে ডান দিক গেলে সেটা কুলিং বোঝায়, কেননা সেটা এক্সোথার্মিক স্টেজে। তো এই ছবিটাই কিন্তু আমাদের পরের স্লাইডেই কুলিং এবং হিটিং দুটোর ক্ষেত্রেই আছে। এখন আমরা যেটা দেখছি সেটা কুলিং এর স্টেজে। আমরা একদম বি এর দিকে যাই, বি এর দিকে দেখবো যে যেখানে এই লিকুইডের সাথে সলিড প্লাস লিকুইড ফেজ ইন্টারসেকশন, সেখানেই কিন্তু একটা শার্প কার্ভ দেখা যায়, সেখান থেকে আস্তে আস্তে নেমে আসে। তারপর এরপরের আমি ডান দিকের দিকে ডিটিএ রেসপন্সটাতে যাই। এখানেও দেখতে পাচ্ছি যে লিকুইড থেকে আমরা সলিড প্লাস লিকুইড যখন ইউটেকটিক রিজিয়নের ভেতর চলে এলাম, তাই ইউটেকটিক না হয় ইউটেকটয়েডও হতে পারে, দ্যাটস নট বিগ ম্যাটার। তো সেখানেও কিন্তু আমরা যেখানে এটা কাট করেছে এই সলিড প্লাস লিকুইড আর লিকুইড, সেখানে কিন্তু শার্প পিক দিয়ে দেবে, তারপর সেই পিকটা আস্তে আস্তে ফ্ল্যাটেন্ড হয়ে যায়। কিন্তু তারপর যখন আবার পুরোপুরি সলিডটা লিকুইড ইউটেকটিকে ট্রান্সফর্ম হয়ে, সেখানে কিন্তু একটা ছোট পিক দেখতে পাই। আমরা যদি আরেকটু ডান দিকে যাই তবে আমরা দেখবো যে লিকুইড থেকে সলিড প্লাস লিকুইডে নেমে যাওয়ার সময় যে এক্সোথার্মিক চেঞ্জটা হয়েছিল, সেই চেঞ্জের সময় পিকটা আছে, আবার ইউটেকটিকে যে সলিডিফিকেশন হলো সেটার জন্য পিক আছে। তারপর এক্স্যাক্টলি ইউটেকটিক পয়েন্টে আমরা শুধুমাত্র ইউটেকটিক পয়েন্টে একটা শার্প পিক দেখতে পাবো, এবং ডান দিকে গেলে সেই একই রকম জিনিস দেখতে পাবো। এভাবে কিন্তু আমরা ডিএসসি বা ডিটি এর অনসেট টেম্পারেচার, আমি আবারও বলছি অনসেট টেম্পারেচার এগুলো নির্দিষ্ট কম্পোজিশন ধরে
ট্র্যাক করতে থাকলে কিন্তু আমরা একটা ফেজ ডায়াগ্রামই কনস্ট্রাক্ট করে ফেলতে পারি। তো এটা সম্পর্কে আমাদের পরের স্লাইডে এটা এবার হিটিং এর জন্য বলা আছে পরের স্লাইডে। আচ্ছা, এখানে তাহলে তোমরা যে এখানে ফেজ ডায়াগ্রাম কিভাবে একটা ডিটিএ ডিএসসি কার্ভ থেকে তুমি একটা ধরো বাইনারি একটা অ্যালয় তুমি সিম্পল বোঝার জন্য তুমি ফেজ ডায়াগ্রাম তুমি ড্র করতে পারবা ডিটিএ ডিএসসি থেকে। কিভাবে? এখানে ধরো ও যেটা বললো, এখানে ধরো তুমি ওই বাইনারি অ্যালয়ের এখানে হচ্ছে 100% বি, এটা 100% এ, এরপরে তুমি ইন্টারমিডিয়েট চারটা কম্পোজিশন নাও। সাপোজ এটা হচ্ছে বি কত, এখানে ধরো এখানে বি হচ্ছে ধরো 80%, এ 20%, এভাবে এখানে ধরো এটা বি 60%, হ্যাঁ এটা হচ্ছে এ হচ্ছে তখন হবে 40%, তারপর এটা ধরো 55% হচ্ছে এ, 45%, এইভাবে করে তুমি এই কটা মোট 6টা অ্যালয় এখানে দেখো, 6টা স্যাম্পল নিয়ে এগুলা তুমি ডিএসসি করলা অথবা ডিটিএ করলা, একটা মেল্টিং করে গেল। এখানে কুলিং কাপটা তারা ইউজ করছে। তো কুলিং করলে কুলিং এর সময় তো দেখা যাবে যে এটা এগুলা এক্সোথার্মিক হবে। দেখো এটা হচ্ছে যেহেতু পিওর এলিমেন্ট, সেখানে তুমি একটা পিক পাবা ফর মেল্টিং, আর এখানেও ঠিক এও একটা মেল্টিং পাবা। তো তোমরা তো এর আগে দেখছো যে তাহলে মেল্টিংটা আমরা মেল্টিং টেম্পারেচারটা কিভাবে আমরা ডিটারমিন করি। এখানে একটা ট্যানজেন্ট আর এই পিক থেকে একটা ট্যানজেন্ট, অর্থাৎ এই যে এই পয়েন্টটা হচ্ছে যে তোমার মেল্টিং পয়েন্ট এই বি এর জন্য, আর এটা হচ্ছে যে মেল্টিং পয়েন্ট এটা। এরপর তুমি আসো যে এই 80% বি আর 20% হচ্ছে এ, এটা যখন তুমি করবা এই প্রথম যেই চেঞ্জটা হবে হিট ইভ্যালুয়েশন যেটা হবে সেটা হচ্ছে যে এখানে লিকুইড থেকে যখন সলিড লিকুইড ফেজে আসলো, পরে যখন এবার 100% সলিড হয়ে যাবে, এখানে আর একটা তুমি পিক পেলা। তাহলে তুমি এই পয়েন্টটা নাও আর এই পয়েন্টটা নাও, ঠিক একইভাবে এই কার্বো একই অবস্থা, মানে এই অ্যালয়ের জন্য তুমি এরকম পাবা, এভাবে আনো। আর এখানে হচ্ছে ইউটেকটিক, তুমি জানো যে ইউটেকটিকে সবসময় লিকুইড থেকে সলিড হয়। ইউটেকটিক পয়েন্টের ডেফিনেশন হচ্ছে যে তার ফেজ ট্রান্সফরমেশনটা হচ্ছে যে তার কিন্তু সলিড লিকুইড কোনো জোন থাকে না, সরাসরি লিকুইড থেকে সলিড হয়ে যায়। সেই জন্য তুমি অনেকটা এটা পিওর মেটালের মতো বিহেভ করে, সেই জন্য তুমি এখানে একটা পিক পাবা। তুমি এই পয়েন্টে এটা নাও, ঠিক এখানে এই পয়েন্টের জন্য তুমি এই টেম্পারেচার এবং এই টেম্পারেচার এই পয়েন্টটা নাও, আর ফাইনালি এটা নাও। এরপরে আসলে কিন্তু এই লাইনগুলো এখানে ছিল না, এরপরে তুমি এই লাইনগুলো ড্র করো, তুমি এগুলা কানেক্ট করে দাও। কানেক্ট করলে এরপর তুমি এই লাইনগুলো উঠে দিলে একটা ফেজ ডায়াগ্রাম হয়ে যাবে। এটা একটা সিম্পল দেখানো গেলো। এভাবে তুমি আরো বিভিন্ন অ্যালয়ের ডিএসসি ডিটিএ দিয়ে তার কমপ্লেক্স তুমি ফেজ ডায়াগ্রাম ড্র করতে পারো, ফেজ ডায়াগ্রাম ডিটারমিন করতে পারো। হ্যাঁ, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস। এরপর এটা বলো, পলিমারিক ম্যাটেরিয়ালের কিন্তু মেটাল বা সিরামিকের চেয়ে অনেকটা বেশি জোরে বলো, এই শুনি তোমারটা আস্তে শোনা যাচ্ছে। পলিমারিক ম্যাটেরিয়াল কিন্তু মেটাল বা সিরামিকের চেয়ে অনেক বেশি টেম্পারেচার সেনসিটিভ হয়, এবং সামান্য টেম্পারেচার চেঞ্জে কিন্তু পলিমারের অনেক ক্ষেত্রেই খুব সিগনিফিকেন্ট লেভেলের ট্রান্সফরমেশন ঘটে যায়। এখানে আমরা গ্লাস ট্রানজিশন, ক্রিস্টালাইজেশন, মেল্টিং এগুলো তো আমরা আগের টেকনিকে ডিটারমাইন করতেই পারবো। পাশাপাশি আমরা পলিমারের কিছু স্পেশাল প্রপার্টি যেমন ক্রিস্টালিনিটি, কিউরিং কেমন হলো বা কতটুকু হলো, মানে কিউরিং এর স্ট্যাটাস, পলিমার কতটুকু আছে, কোন পলিমার কতটুকু আছে, আর পলিমারের স্টেবিলিটি, এগুলো আমরা মেজার করতে পারি। তো এখন এরপরে কথা একটু মনোযোগ দিয়ে আমরা বুঝি। অনেক পলিমারেই তো অ্যামরফাসও থাকে, ক্রিস্টালাইন থাকে, মানে সেমি ক্রিস্টালাইন। তো এখন সেমি ক্রিস্টালাইন পলিমার যখন মেল্ট করবে, তখন অ্যামরফাস অংশটা, যে অংশটা অ্যামরফাস আছে, সেখানে কিন্তু কোনো এনথালপি চেঞ্জ হবে না, কেননা মেল্টিং এর আগেও এটা র্যান্ডম অবস্থায় ছিল, মেল্টিং এর পরেও র্যান্ডম অবস্থায় আছে। কিন্তু যে অংশটুকু ক্রিস্টালাইন ছিল, সেখানে মেল্টিং এর আগে ছিল অর্ডার্ড, আর যখন মেল্টিং কমপ্লিট হয়ে গেল তখন ডিসঅর্ডার্ড। ফলে যদি অ্যামরফাস এবং ক্রিস্টালাইন দুটো অংশ একটা পলিমারে থাকে, তাহলে ক্রিস্টালাইন অংশটার এনথালপি চেঞ্জই হবে পুরো স্যাম্পলের মেল্টিং এর এনথালপি চেঞ্জ। অ্যামরফাস অংশটার কোনো এনথালপি চেঞ্জ মেল্টিং এর সময় হবে না। সুতরাং আমরা কি তাহলে এটা বলতে পারি না যে ওই স্যাম্পলের পার্সেন্টেজ ক্রিস্টালাইনিটি হচ্ছে ওই স্যাম্পলটার অ্যাকচুয়াল মেল্টিং এর ক্ষেত্রে এনথালপি চেঞ্জ ডিভাইডেড বাই স্যাম্পল যদি পুরোটাই ক্রিস্টালাইন হতো তবে তার এনথালপি চেঞ্জ, এ দুটো রেশিও করলেই কিন্তু আমরা পলিমারের ক্রিস্টালিনিটি পেয়ে যাব। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ,
এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। এটা হচ্ছে ধরো অনেক সময় পলিমার অ্যামরফাস থাকে, আবার পলিমার থেকে ক্রিস্টালাইন থাকে, আবার থাকে মিক্স থাকে, অর্থাৎ 100% তোমার এই ক্রিস্টালাইন থাকে না। এখন তো একটা পলিমার কত পার্সেন্ট ক্রিস্টালাইন সেটা তুমি মেজার করতে পারবা। সিম্পল যে জিনিসটা যেটা বললো সেটা হচ্ছে যে ধরো ওই পলিমারটা যদি 100% ক্রিস্টালাইন হয় তার এনথালপি চেঞ্জ কত, এটা একটা স্ট্যান্ডার্ড ভ্যালু থাকে অনেক পলিমারের। 100% যেগুলো ক্রিস্টালাইন হয় আর কি, কিছু পলিমার তো কখনো ক্রিস্টালাইন হবে না সেটা না, কিছু পলিমার আছে যে যারা ক্রিস্টালাইন হয় সেগুলার তোমার এই ভ্যালুটা দেওয়া থাকে। ফাইনালি তুমি যখন ডিএসসি করবা, ডিএসসি থেকে তখন তুমি এই ভ্যালুটা পেয়ে যাবা। পেলে এটা রেশিও করলে এবং 100 দিয়ে মাল্টিপ্লাই করলে তুমি তার ক্রিস্টালিনিটি কত পার্সেন্ট সেটা তুমি পেয়ে যাবে। অর্থাৎ তোমার ওই স্যাম্পলের মধ্যে কতটুকু ক্রিস্টালাইন, আর বাকিটা তো অ্যামরফাস স্ট্রাকচার, এই জিনিসটা পাওয়া যাবে একটা। এরপরে এটা বলো কিউরিংটা। তারপর আমরা তিনটা ছবি দেখি। আমাদের প্রথম ছবিটা হচ্ছে এপক্সি রেজিনের, আবার কম শোনা যাচ্ছে। এখন আমরা তিনটা ছবি দেখছি। প্রথম ছবিটা হচ্ছে উপরের এপক্সি রেজিনের কিউরিং। প্রথম স্ক্যানের সময় আমরা যখন আস্তে আস্তে হিট বাড়াতে লাগলাম ওপরের কার্ভটাতে, তখন কিন্তু কিউরিং টেম্পারেচারের কাছাকাছি পৌঁছাতেই কিন্তু একটা এক্সোথার্মিক রিয়াকশন শুরু হয়ে গেল। এই এক্সোথার্মিক রিয়াকশনটা পিকে পৌঁছলো, যেটাকে আমরা বলছি যে ডিএসসি রেসপন্সটা হচ্ছে মিনিমাম। তারপর সেখান থেকে যখন কিউরিং কমপ্লিট হয়ে গেল তখন সেই আগের টেকনিকেই হিট ক্যাচ আপ, ফলে এই লাইনটা আবার বেস লাইনে ইকুয়াল হয়ে গেল। তার মানে আমরা বলতে পারি যে প্রথম স্ক্যানের সময় এখানে একটা এক্সোথার্মিক রিয়াকশন ঘটেছে। এবার সেকেন্ড আর এমনি পলিমার তোমরা জানো যে কিউরিং এর সময় পলিমারের ক্রস লিঙ্কিং হয় এগুলা কিন্তু এক্সোথার্মিক রিয়াকশনটা হয়। সেই জন্য এই, এবং সেটা যেহেতু একটা লম্বা সময় ধরে হয় এই জন্য তোমার ওই যে পিকটাও অনেক ওয়াইড হয়। এই ধরনের শেপ দেখেই তুমি বুঝতে পারবা যে এটা কিউরিং হচ্ছে। কিউরিং টেম্পারেচার কত থেকে শুরু হচ্ছে, কোথায় যে শেষ হচ্ছে, এই জিনিসটা বের করতে পারবা। আর সেকেন্ড স্ক্যানার কিন্তু আমরা সেরকম কোনো পিকই দেখতে পাই না, জাস্ট কিন্তু আমরা দেখি একটা ছোট একটা স্লোপ চেঞ্জ হয়েছে। আমরা আমাদের আগের নলেজ থেকেই হতে পারি এখানে স্লোপ চেঞ্জ হয়েছে মানে গ্লাস ট্রানজিশন। এখানে যেহেতু গ্লাস ট্রানজিশন হয়েছে সুতরাং আমরা বলতে পারি যে আমাদের কিউরিংটা কমপ্লিট। কিউরিং এর ফলে একটা পলিমার জেনারেট হয়েছে এবং সেই পলিমারটা জেনারেট হওয়ার ফলেই কিন্তু এখন গ্লাস ট্রানজিশন পেয়েছি। আবার অন্যদিকে কিন্তু আমরা কিউরিং এর কিন্তু আমি পিক বা কিউরিং এর কোনো ভ্যালি বা ডিপ কিন্তু আমরা সেকেন্ড স্ক্যানে পাচ্ছি না। সেকেন্ড স্ক্যানে কেন ও যেটা সেকেন্ড স্ক্যানে কেন পাচ্ছে না তুমি বলো না, এটা কেন পাচ্ছ না তোমরা জানো তো, এটা সহজ। কারণ এখানে কিউরিং 100% হয়ে গেছে, অর্থাৎ কিউরিং এর জন্য যে এক্সোথার্মিক যে রিঅ্যাকশনটা হচ্ছে এখানে কমপ্লিট। অতএব সেকেন্ড রানে এটা পুরোপুরি একটা পলিমার হয়ে গেছে, কিউড পলিমার। অতএব এখানে তুমি কোনো আগের মতো এরকম কোনো পিক পাবা না। এখানে হচ্ছে তোমার এই গ্লাস ট্রানজিশনটা তুমি পাবা। হ্যাঁ বলো। তো এখন ওই ছবিটা দিয়ে আমরা উপরে দেখো ফার্স্ট স্ক্যানের সময় কিন্তু আমাদের এই পলিমারটা ছিল না বলে আমরা গ্লাস ট্রানজিশন পাই। আবার নিচের দিকের বাম দিকের ছবিটাতে আসি, এখানে কিন্তু দেখা যাচ্ছে অনেকগুলো প্লাস্টিক ওয়েস্ট, প্লাস্টিক ওয়েস্টের ডিএসসি রেসপন্স। প্লাস্টিক ওয়েস্ট তো অনেক রকম প্লাস্টিক একসাথে মিশে থাকে, তো এখন কোনটার কোন টেম্পারেচারে মেল্টিং হচ্ছে সেটা তো দেখতে হবে। তো সকল পলিমার এক টেম্পারেচারে মেল্ট করবে না, আমি যখন টেম্পারেচার আস্তে আস্তে বাড়তে থাকবো তখন ধীরে ধীরে প্লাস্টিকের মেল্ট হতে থাকবে। তো এখন আমরা দেখতে পাই যে টেম্পারেচার বাড়ালে প্রথম পিকটা আছে লো ডেনসিটি পলিইথিলিন, তারপর হাই ডেনসিটি পলিইথিলিন, তারপর পলিপ্রোপিলিন, তারপর নাইলন 6 নাইলন। আচ্ছা এখানে একটু বলি সুমিত, এখানে যেটা হচ্ছে যেটা বললো যে এখানে মিক্স যদি থাকে এরকম কোনটা কোন পলিইথিলিন বা কোনটা কোন পলিমার তুমি বের করতে পারবে। কারণ এলডিপি মেল্টিং পয়েন্ট কত এটা একটা স্ট্যান্ডার্ড ভ্যালু আছে, এসডিপি এর কত সেটা একটা স্ট্যান্ডার্ড ভ্যালু আছে। তাহলে তুমি এখান থেকে ডিএসসি কার্ভ থেকে মেল্টিং পয়েন্টটা বের করে তুমি এটার সাথে ম্যাচ করে বলতে পারবে যে এটা পিপি, এটা নাইলন 6, এটা নাইলন 6, এটা পিটিএফএ। এবং এই পলিমার পলিথিনের মধ্যে এগুলোর মধ্যে তুমি যদি স্টেবিলাইজার ইউজ করো, হ্যাঁ, তখন দেখা যায় যে তোমার অক্সিডেশন রেজিস্ট্যান্সটা বেড়ে যায়। এবং এখানে এটা অক্সিডাইজিং এনভায়রনমেন্টে যখন এটাকে করা হয় তখন ডিগ্রেডেশনটা দেখানো হলো। হ্যাঁ, এই যে দেখো যে তুমি যখন পিওর পলিইথিলিন ইউজ করো উইদাউট স্টেবিলাইজার তখন দেখা যায় যে এখান থেকে তার এটা ডিগ্রেডেশন শুরু হয়, এটা নিচের দিকে নামতে থাকে। এখন তুমি যদি স্টেবিলাইজার ইউজ করো দেখো অনেক টাইম পরে যে তার ডিগ্রেডেশনটা শুরু হচ্ছে। এই যে স্টেবিলাইজার, এই জিনিসটা এখানে দেখানো হলো। এই জিনিসগুলো তুমি ডিএসসি কার্ভে দিয়ে করতে পারো। আজকে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে তাহলে ডিএসসি কার্ভ দিয়ে আমরা অনেকগুলো ইনফরমেশন পাচ্ছি, এই যে গ্লাস ট্রানজিশন টেম্পারেচার, ক্রিস্টালাইজেশন টেম্পারেচার, মেল্টিং টেম্পারেচার, তারপর হচ্ছে এনথালপি চেঞ্জ ডিউরিং মেল্টিং বা আদার ট্রানজিশন। এনথালপি চেঞ্জ থেকে হিট ক্যাপাসিটি আমরা বুঝতে পারলাম, হিট ক্যাপাসিটি। তারপর হচ্ছে পলিমারের জন্য যেটা হচ্ছে যে কিউরিং কত টেম্পারেচারে হচ্ছে, হ্যাঁ, এই জিনিসগুলা।
তারপর হচ্ছে একটা ফেজ ডায়াগ্রাম তুমি ড্র করতে পারো, ডিটারমিন করতে পারো এই ডিএসসিটি ডিটিএ কার্ভ থেকে। হ্যাঁ, তারপর যে ক্রিস্টালিনিটি, একটা পলিমারের ভিতর কতটুকু ক্রিস্টালাইন, এই পার্সেন্টেজটা তুমি বের করতে পারো। তারপর হচ্ছে কিউরিং এর এফেক্টটা কি, কিউরিং টেম্পারেচারটা কত থেকে শুরু হবে সেটা তুমি বের করতে পারো। তারপর হচ্ছে তোমার এই একটা যদি সেখানে মিক্সড পলিমার থাকে তাহলে কোনটা কোন ধরনের পলিমার সেটা তুমি আইডেন্টিফাই করতে পারো ডিএসসি কার্ভ থেকে। আর একটা যে স্টেবিলাইজার ইউজ করলে এটার রেসপন্স কেমন হবে, কোন স্টেবিলাইজার দিয়ে কত রেসপন্স হবে সেই জিনিসটা তুমি বের করতে পারো। তো আমরা আজকে ডিএসসিটা শেষ করলাম, নেক্সট ক্লাসে আমরা টিজিএটা শুরু করবো ইনশাআল্লাহ। আচ্ছা শোনো, এই তোমাদের ভিতরে যারা অ্যাবসেন্ট আছে এটা কি সুমিত দিবা না ইয়া দিবা? আজকে তো ট্যুর জানাই, ও একটু Recording stopped. আবরার দেবা, একটু এসএমএস করে পাঠিয়ে দাও, পারবা? মনে আছে সুমিত দিলে ভালো হয়। সুমিত দিবা? আমি আমি স্যার একটু দেখে নিতে হবে যে কারা কারা অ্যাবসেন্ট। আমি তো স্যার চ্যাটেই লিখে জানাতে পারি। আচ্ছা ঠিক আছে, আমি বলো, তুমি দেখো তাহলে। ঠিক আছে। 42 প্রেজেন্ট, বেশি অ্যাবসেন্ট না। তোমার তো টোটাল মানে 47 আছে। ওল্ড ব্যাচের কি? ওল্ড ব্যাচের 16 14 স্যার 13 ব্যাচ রোল 20 প্রেজেন্ট আছে স্যার। হ্যাঁ 13 ব্যাচের রোল 20। 6 7 এর আছে 6 13 ব্যাচের রোল 20 প্রেজেন্ট। কত বললা? 6 7 6 7 9 বলো, আমি লিখতেছি। 14 আছে 15 14 15 9 18 আছে কত? এই তোমরা রেসপন্স করো। 18 আছে 15 9 18 18 আছো? নাই, এতজন নাই কেন বুঝলাম না। এটা মানে পার্মানেন্ট অ্যাবসেন্ট কিছু আছে। আচ্ছা বলো। 32 তো স্যার পার্মানেন্ট অ্যাবসেন্ট। 32 পার্মানেন্ট অ্যাবসেন্ট। বাকি এখানে আছে আর পার্মানেন্ট অ্যাবসেন্ট। 44 আছে? হ্যাঁ 44 আছে। 44 ঠিক আছে। আর 50 আছে নাকি? 50 59 ঠিক আছে, হয়ে গেছে 59। ঠিক আছে, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।